গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস আমরা কেউ বাসায় নেই। পড়ছি এর দ্বিতীয় পর্ব। পদ্ম এবং তার মা এ বাড়িতে আছে 10 দিন ধরে। পদ্মর মায়ের নাম সালমা। ভাইয়া তাকে ডাকছে ছোট মা। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ওনাকে ছোট মা ডাকছ কেন? ভাইয়া উদাস গলায় বলল, ঝামেলা লাগানোর জন্য ছোট মা ডাকছি। রগড় ধর্মের অনুসারীরা ঝামেলা লাগাবে, এটাই তো স্বাভাবিক। আমার ছোট মা ডাক শুনে বাবা আগুন লাগা মরিচবাতির মতো বিড়বিড় করে জ্বলবেন, মা ঘন ঘন ফিট হবেন। মজা না? দেখ কেমন ঝামেলা লাগে। ঝামেলা ভালো মতোই লেগেছে। পদ্ম পরিবারের 10 দিন পার করার পর আমাদের সবার গতি ও অবস্থান জানানো যেতে পারে। যদিও কোনো কিছুরই গতি ও অবস্থান একসঙ্গে জানা যায় না। গতি জানলে অবস্থান বিষয়ে কিছু অনিশ্চয়তা থাকে, আবার অবস্থান জানলে গতির অনিশ্চয়তা। এসব জ্ঞানের কথা ভাইয়ার কাছ থেকে শোনা। বাবা তাঁর উঠানে চক্রাকার হন্ঠন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এই কদিন বন্ধ। ভাইয়ার সঙ্গে তিনি কয়েকটা গোপন বৈঠক করেছেন। তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে জানি না। ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া কিছু বলেনি, শুধু মধুর ভঙ্গিতে হেসেছে। বাবার সঙ্গে আমার একবারই কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, তোমার বড় ভাই পদ্মর মাকে ছোট মা ডাকছে কেন? আমি জানি না বাবা, তুমি কি ডাকো? ওনার সঙ্গে আমার এখনো কথা হয়নি বলে কিছু ডাকার প্রয়োজন হয়নি। প্রয়োজন হলে কি ডাকবে? তুমি যা ডাকতে বলবে তাই ডাকব। নাম ধরে ডাকতে বললে সালমা ডাকব। তোমার বড় ভাইকে আমি মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছি, এটা জানো? না। মঙ্গলবার দুপুর 12টার মধ্যে সে বাড়ি ছেড়ে চলে যাবে। ভাইয়া রাজি হয়েছে? তার রাজি হওয়া হয়ে কি আছে? দিস ইজ মাই হাউস। তুমি যদি মনে করো তুমি তোমার ভাইয়ার সঙ্গে চলে যাবে, তুমিও যেতে পারো। জি আচ্ছা বাবা। বিএ পাশ করে ঘরে বসে আছো কেন? নড়াচড়া করবে না? চাকরি খুঁজছি বাবা, একটা মনে হয় পেয়েও যাব। ইন্টারভিউ ভালো হয়েছে। কি চাকরি? সুকুন সুমারির চাকরি। একটা এনজিওর সঙ্গে কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছে। এনজিওর কাজ হচ্ছে বাংলাদেশের শকুনের পরিসংখ্যান করা। ফাজলামি করছ? জি না বাবা, এনজিওর নাম সেভ দ্য ফালচার, বাংলায় শকুন বাঁচাও। বাবার চোখ দেখেই বোঝা যাচ্ছে তিনি মরিচবাতির মতো জ্বলছেন। মা মা পুরোপুরি শয্যা নিয়েছেন। আগে তার হাঁপানি গ্যাপ দিয়ে দিয়ে হতো, এখন মেগা সিরিয়ালের মতো প্রতিদিনই হচ্ছে। হাঁপানির সঙ্গে যুক্ত হয়েছে কাশি। সারাক্ষণ খক খক। মা ঘন ঘন আমাকে ডেকে পাঠান এবং ঘণ্টাখানে কথা বলে নেতিয়ে পড়েন। প্রতিদিনই কথা শুরু হয় কাক দিয়ে এবং শেষ হয় পদ্মর মা দিয়ে। মঞ্জু, শোন, যেদিন ওই হারামজাদা কাকটা মানুষের চোখ ঠোঁটে নিয়ে বারান্দায় এসে বসেছে, সেদিনই বুঝেছি আমার সব শেষ। মা তুমি শোনো, মানুষের চোখ ওই কাক কোথায় পাবে? মরা গরু ছাগলের চোখ নিয়ে এসেছে। ওইটা ছিল মানুষের চোখ। গরু ছাগলের চোখ আমি চিনি, আমি কচি খুকি না। এখন বল, টগর কেন পদ্মর মাকে ছোট মা ডাকে? জানি না মা, আমার মনে সন্দেহ তোর বাবা ওই মহিলাকে গোপনে বিয়ে করেছে। টগর বিষয়টা জানে বলে তাকে ছোট মা ডাকে। হতে পারে, হতে পারে না, এইটাই ঘটনা। টগর চিন্তাভাবনা ছাড়া কিছু করে না। সারা জীবন ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে, ছোট মা ডাকা উচিত বলেই সে তাকে ছোট মা ডাকছে। এখন মা, আমিও কি ওনাকে ছোট মা ডাকব? কথাবার্তার এই পর্যায়ে মায়ের হাঁপানির টান প্রবল হল। তিনি ডাঙার বোয়াল মাছের মতো একবার হাঁ করছেন, একবার মুখ বন্ধ করছেন। একজন খাবি খাওয়া মানুষের পাশে বেশিক্ষণ বসে থাকা যায় না। আমি উঠে পড়লাম। মা বললেন, যাচ্ছিস কোথায়? বসে থাক। টগরকে জিজ্ঞেস করে জানতে পারবি তোর বাবা ওই মহিলাকে বিয়ে করেছে কিনা। তুমি সরাসরি বাবাকে জিজ্ঞেস করো। তোর বাবাকে এরকম একটা কথা কিভাবে জিজ্ঞাসা করব? ইংরেজিতে জিজ্ঞেস করো, বাংলা ভাষা আমাদের কাছে খোলামেলা। ইংরেজির আব্রু আছে। ইংরেজিতে প্রশ্ন করলে বাবা খুশিও হবেন। তুমি বললে, ইজ ইট ট্রু দ্যাট ইউ গট ম্যারিড টু সালমা? মা কাঁদো কাঁদো গলায় বললেন, একটা কাগজে লিখে দে, আমার মনে থাকবে না। ভাইয়া বাবা উঠানে চক্রাকারে ঘোরা বন্ধ করেছেন বলেই হয়তো ভাইয়া শুরু করেছে। প্রতি সন্ধ্যায় সেই কাজ করছে। রাতে সে তার রগড় ধর্ম নিয়ে খাতায় কী সব লিখছে। লিখছে উল্টা করে, কাজেই সরাসরি পড়ার উপায় নেই।
আয়নার সামনে ধরে পড়তে হয়। একজন মানুষ পাতার পর পাতা উল্টা করে লিখে যাচ্ছে। এই ঘটনা বিস্ময়কর। ব্যাঙা ভাই একদিন এসেছিল। অনেকক্ষণ ভাইয়ার সঙ্গে গুজগুজ করল। আমি আড়াল থেকে শুনলাম। ওস্তাদ, দুই একটা ভালো কথা বলেন, শুনি। কোন বিষয়ে কথা শুনতে চাও? আপনার যা ইচ্ছা বলেন। শত্রু বিষয় বলবো? বলেন শুনি। একজন মানুষের মহাশত্রু হল ঋণগ্রস্ত পিতা। সংস্কৃতে এই জন্যই বলে ঋণগ্রস্ত পিতা শত্রু। বলেন কি, জন্মদাতা পিতা শত্রু? কান্তা রূপবতী স্ত্রী শত্রু, অর্থাৎ রূপবতী স্ত্রী শত্রু। খাইছে আমারে, আমি পয়েন্টে পয়েন্টে ধরা খাইতেছি। পুত্র শত্রুর পণ্ডিত, অর্থাৎ মূর্খ পুত্র শত্রু। আমি গেছি ওস্তাদ, আমার সাইড দিকেই শত্রু। কাশেমের মা পরীর চেয়েও সুন্দর, আর কাশেম মহামূর্খ। ক্লাস 1 থেকে 2তে উঠতে পারতেছে না, 3 বার ফেল করছে। আমার বাবার কাজই ছিল ঋণ করা। ওস্তাদ, আরো দু একটা জ্ঞানের কথা বলেন, শুনি। সাপ যখন মানুষের সামনে ফনা তোলে তখন স্থির হয়ে থাকে না, ডানে বামে সারাক্ষণ মাথা দোলায়। কেন জানো? সাপের চোখ ফনার দুই দিকে। স্থির হয়ে থাকলে সে সামনের কিছু দেখতে পারে না বলেই সারাক্ষণ ফনা দোলায়। তার সামনে কি আছে তা দেখার জন্যই সাপকে ফনা দোলাতে হয়। বিরাট এক জিনিস শিখলাম। ওস্তাদ, পাটা আগায় দেন, পা ছুঁয়ে সালাম করি। ভাইয়াকে তার অদ্ভুত বন্ধুদের কথা জিজ্ঞেস করেছিলাম। ভাইয়া বলল, ওদের মাথায় শুধু একটা বিষয় আছে, তার নাম অপরাধ। ওরা সিঙ্গেল ট্র্যাক হয়ে গেছে। অপরাধ ছাড়া আর কিছুই এরা ভাবতে পারে না। তাদের মাথার পুরোটাই খালি। সেই শূন্য মাথায় বুদ্ধিমান মানুষ অনায়াসে ঢুকে ওদের নিয়ন্ত্রণ করতে পারে। আমি তাই করছি। তুমি কি ক্রিমিনাল? আমরা সবাই ক্রিমিনাল। মানুষ হয়ে জন্মানোর প্রধান শর্তই হচ্ছে তাকে ক্রিমিনাল হতে হবে। তাহলে মহাত্মা গান্ধীও ক্রিমিনাল? ভাইয়া হাসতে হাসতে বলল, তুই আমার সঙ্গে তর্ক করতে আসবি না, তর্কে পারবি না। রহিমার মা। রহিমার মা কয়েকদিন ধরে ঠোঁটে লাল লিপস্টিক দিচ্ছে। অনেক সময় নিয়ে ভাইয়ার ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে। ভাইয়া একদিন তাকে বলল, রহিমার মা, ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য তোমার চেহারায় বেশ্যাভাব চলে এসেছে। তোমাকে দেখাচ্ছে বেশ্যাদের মতো। হতভম্ব রহিমার মা বলল, ভাইজান, এইটা কি কন? যেটা সত্যি সেটা বললাম। তুমি ঠোঁটে যে শুধু লিপস্টিক দিয়েছ তা না, গায়ে একগাদা সস্তা সেন্ট মেখেছ। সস্তা সেন্ট থেকে পচা বিষ্ঠার গন্ধ আসে। তোমার গা থেকে পচা বিষ্ঠার গন্ধ আসছে। বিষটা কি? বিষটা হচ্ছে গু। তুমি আমার ঘর থেকে বের হও। গুয়ের গন্ধে তুমি আমার ঘর গন্ধ করে ফেলেছ। ভাইয়ার কথা শুনে রহিমার মা সেদিন আর কোনো কাজকর্ম করল না। কলের পাশে বসে সারা বিকেল কাঁদল। পদ্মকে দেখলাম ঘটনা আগ্রহ নিয়ে লক্ষ্য করছে। পদ্ম। পদ্ম যে পদ্মর মতোই সুন্দর তা যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে। কেন জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল এখন তা স্পষ্ট। অতি রূপবতীদের আশপাশে থাকা অস্বস্তিকর। আমি অস্বস্তির মধ্যে আছি। তার সঙ্গে দুবার আমার কথা হয়েছে। প্রথমবার সে আমাকে কঠিন গলায় বলল, আপনি আমাকে নিয়ে যখন এ বাড়িতে আসেন তখন আমি জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম না? হুম। সেই সুযোগে আপনি কি আমার গায়ে হাত দিয়েছেন? হুম। আশ্চর্য, প্রথম সুযোগেই গায়ে হাত দিলেন? তুমি সিট থেকে নিচে পড়ে গিয়েছিলে, তোমাকে টেনে সিটে তুলতে হয়েছে। গায়ে হাত না দিয়ে সেটা করা সম্ভব ছিল না। গায়ে হাত দেওয়ার একটা অজুহাতও বের করে ফেলেছেন। আমি লক্ষ্য করেছি, প্রায়ই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন। আরেকবার এরকম দেখলে উলের কাঁটা দিয়ে চোখ গেলে দেব। স্ত্রীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা তো দোষের কিছু না। স্ত্রী মানে? আরেকবার এই ধরনের রসিকতা করলে গলা টিপে মেরে ফেলব। দ্বিতীয় দফায় তার সঙ্গে যে কথা হয় তা হল, আপনাদের ওই কাজের মেয়ে রহিমার মা, তাকে দেখলাম আপনার ভাইয়ার ঘর থেকে বের হয়ে সারা বিকেল কলের পাড়ে বসে কেঁদেছে। ঘটনা কি? রহিমার মা ভাইয়ার প্রেমে পড়েছে, এই হলো ঘটনা। কাজের ঝির সঙ্গে আপনার ভাইয়ের প্রেম? হুম, একপক্ষীয় প্রেম। ভাইয়া এখনো কোনো সাড়া শব্দ করছে না, তবে করতেও পারে। ভাইয়াকে বোঝা মুশকিল। আপনি এমনভাবে কথা বলছেন যেন এটা ঘটনাই না। বড়লোকের মেয়ে যদি প্রেমে পড়তে পারে তাহলে কাজের বুয়াও প্রেমে পড়তে পারে। আমার গা ঘিন ঘিন করছে। তাহলে যাও, গোসল করে ফেলো। সাবান ডলা দিয়ে হেভি গোসল করলে গা ঘিন ঘিন দূর হবে। পদ্ম মেয়েটির বিষয়ে একটা কথা বলা বিশেষ প্রয়োজন। মেয়েটির স্লিপ ওয়াকিং সমস্যা আছে।
এক রাতের কথা, 1টা বা 2টা বাজে। ঘুম আসছে না বলেই বাইরে বসে আছি। হঠাৎ দেখি দরজা খুলে পদ্ম বের হল। তার চোখ মুখ শক্ত। সে উঠানে 2টা চক্কর দিল। আমি ডাকলাম, এই পদ্ম, এই। সে ফিরে তাকাল না, আবার নিজের ঘরে ঢুকে গেল। ভাইয়ার ছোট মা। এই মহিলার বিষয়ে প্রথম কথা হচ্ছে, ওনার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি। আমি এত মিষ্টি কণ্ঠস্বর আগে শুনিনি। এমন মিষ্টি কণ্ঠস্বরের মহিলা, কিন্তু আচার আচরণ কঠিন। তার একমাত্র কাজ মেয়েকে চোখে চোখে রাখা। পদ্ম যেখানে যাচ্ছে উনি তার পেছনে পেছনে যাচ্ছেন। কানায় কানায় পূর্ণ কলসির মতো তার অন্তর হিংসায় পূর্ণ। মহিলা ভাইয়ার রগর ধর্মে যোগ দিতে পারেন। তার সঙ্গে আমার একদিনই কথা হয়েছে। তিনি আমাকে ঘরে ডেকে নিয়ে বলেছেন, তোমার বড় ভাইকে ডেকে বলবে সে যেন আমাকে ছোট মা না ডাকে। মামা খেলার অর্থ আমি জানি। আমি বললাম, কি অর্থ বলুন? আমাকে ভজানো, আমাকে ভজিয়ে আমার মেয়ের কাছে যাওয়া। আমি সরল মুখ করে বললাম, অন্যের বউয়ের কাছে ভাইয়া যাবে না। এইসব ঝামেলা ভাইয়ার মধ্যে নেই। অন্যের বউ মানে? তুমি কি বলছো? পদ্মর বিয়ে হয়েছে আমার সঙ্গে, 4 লাখ টাকা দিনমোহর, অর্ধেক উসুল। তোমার ভাইয়ার মধ্যে যে ফাজলামি স্বভাব আছে তা তোমার মধ্যে আছে। ভুলেও আমার সঙ্গে ফাজলামি করবে না। মুখ হা করিয়ে মুখে অ্যাসিড ঢেলে দেব। অ্যাসিড কোথায় পাবেন? অ্যাসিড আছে আমার সঙ্গে, দেখতে চাও? দাঁড়াও, দেখাচ্ছি। ভদ্রমহিলা ছুটে ঘরে ঢুকলেন। নীল রঙের একটা বোতল নিয়ে বের হলেন। বোতলের মুখ খুলে তরল কিছু একটা ঢালতেই বিজবিজ শব্দে উঠান পড়তে লাগল। উঠান থেকে ধোঁয়া উঠল। আমি কাণ্ড দেখে স্তম্ভিত। ছোট মা না ডেকে তাকে অ্যাসিড মা ডাকা দরকার। অ্যাসিড মাতা বললেন, পদ্ম স্যান্ডেল কিনবে, তুমি তার সঙ্গে যাও। আমার শরীর খারাপ, আমি যেতে পারছি না। আমার মেয়েকে আমি একা ছাড়ি না। নিয়ে যেতে পারবে? পারব। এক রিকশা যাবে না, আলাদা রিকশা যাবে। আমি বললাম, আলাদা রিকশায় গেলে চোখের আড়াল হবার সম্ভাবনা থাকে। এক রিকশাতেই যাই। আমি পাদানিতে বসলাম, পদ্ম সিটে বসল। পদ্ম আমার কথায় শব্দ করে হেসে ফেলেছে। তার মায়ের কঠিন দৃষ্টির সামনে তার হাসি দপ করে নিভে গেল। ড্রাইভার ইসমাইল, তার সম্পর্কে বেশি কিছু বলতে পারছি না। এই কদিন সে কাকরাইল মসজিদে চিল্লাই গিয়েছিল। 7 দিন পার করে জ্বর নিয়ে ফিরেছে। রহিমার মা তার মাথায় পানি ঢালছে, স্যুপ বানিয়ে খাওয়াচ্ছে। রহিমার মায়ের কাছেই শুনলাম ড্রাইভার চিল্লা থেকে একটা জিন নিয়ে ফিরেছে। জিনের কারণেই তার প্রবল জ্বর। জিনের নাম মফি। বয়স 3000 বছর। চরিত্র পরিচিতিমূলক লেখা শেষ হয়েছে। সবার গতি ও অবস্থান যতটুকু সম্ভব বলা হল। এখন মূল গল্পে যাওয়া যেতে পারে। পদ্মকে নিয়ে রওনা হয়েছি। পদ্ম বলল, আমার স্যান্ডেল কেনার কোনো দরকার নেই। আপনার সঙ্গে জরুরি কিছু কথা বলা দরকার। আমি বললাম, বলো। পদ্ম বলল, একগাদা মানুষের মধ্যে জরুরি কথা কিভাবে বলবো? আপনার কাছে যদি টাকা থাকে, কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই, চলুন। আমার কাছে 20 টাকার একটা নোট আছে। এই টাকা নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া যায় না। আপনার ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে আসুন। আমার টমিয়াম স্যুপ খেতে ইচ্ছা করছে। ভাইয়ার কাছে টাকা থাকে না। রহিমার মায়ের কাছে ধার চেয়ে দেখতে পারি। মাঝে মাঝে সে আমাকে টাকা ধার দেয়। রহিমার মায়ের কাছ থেকে টাকা ধার করতে হবে না। চলুন পার্কে যাই। আপনার ভাই যেমন আশ্চর্য মানুষ, আপনিও আশ্চর্য মানুষ। আমরা রমনা পার্কে ঢুকে গেছি। সেখানে বাজারের চেয়েও ভিড় বেশি। মোটামুটি নিরিবিলি একটা জায়গা পাওয়া গেল। কেয়া গাছের ঝাড়, সামনে ডাস্টবিন। ডাস্টবিন থেকে বিকট গন্ধ আসছে। এ কারণে বোধহয় লোকজন এদিকে আসে না। পদ্ম, কি বলবে বলো। পদ্ম বলল, আপনার সম্বন্ধে আমার মায়ের কি ধারণা জানতে চান? আমি যে জানতে চাই তা না, তুমি বলতে চাইলে বলো। পদ্ম বলল, আমার মায়ের ধারণা আপনি চালবাজ বেকুব। এটাই কি তোমার জরুরি কথা? পদ্ম বলল, না, জরুরি কথাটা হচ্ছে, ট্রাক ড্রাইভার সালামতের সঙ্গে আমার বিয়ে হয়েছে। তার সঙ্গে 6 দিন একসঙ্গে ছিলাম। আমি তার কাছে ফিরে যেতে চাই। আপনি ব্যবস্থা করে দিন। কথা শেষ করে পদ্ম ফিক করে হাসল। তাকে আনন্দিত ও উৎফুল্ল মনে হল। আমি বললাম, পদ্ম, কোনো ট্রাক ড্রাইভারের সঙ্গে তোমার বিয়ে হয়নি। এই গল্পটা তুমি বানিয়ে বলছ। তোমার মায়ের ধারণা হয়েছে এরকম একটা গল্প শুনলে আমি আর তোমার ধারে কাছে ঘেঁষব না। তুমি আমার কাছ থেকে নিরাপদ থাকবে। গল্পটা তোমার মা তোমাকে শিখিয়ে দিয়েছেন। পদ্ম হাসি মুখে বলল, তাই বুঝি? আমি বললাম, উনি তোমাকে একা ছাড়ার মহিলা না, আমাকে তোমার সঙ্গে দিয়ে দিয়েছেন, যাতে তুমি গল্পটা বলতে পারো। পদ্ম বলল, কোন জায়গায় আপনি নিয়ে এসেছেন? বিশ্রী গন্ধ।
চলুন ভালো কোনো জায়গায় বসি, আইসক্রিম খাবো, আইসক্রিমের টাকা আমি দেব, আমার কাছে টাকা আছে। সালামত সাহেব আমাকে প্রতি মাসে ১৫০০ টাকা করে হাত খরচ দেন, এ মাসেরটা অবশ্য পাইনি। পদ্মকে নিয়ে বাসায় ফিরছি, দুজন একই রিকশায়। পদ্মর হাতে কোন আইসক্রিম, সে আগ্রহ নিয়ে আইসক্রিম খাচ্ছে। পদ্ম বলল, আমি এই পর্যন্ত রিকশার সিট থেকে কতবার পড়েছি জানেন? আমি বললাম, জানি না। জানতে চান? না, জেনে আমার লাভ কি? লাভ আছে, আমাকে নিয়ে যখন রিকশায় উঠবেন তখন সাবধানে থাকবেন, আমাকে ধরে রাখবেন, অন্যের রূপবতী স্ত্রীর হাত ধরে থাকার মধ্যে আনন্দ আছে। তুমি রিকশার হুড শক্ত করে ধরে বসে থাকো, তাহলেই হয়। পদ্ম বলল, ছোটবেলায় একবার রিকশার হুড ধরে বসেছিলাম, হঠাৎ ধুম করে হুড পড়ে গেল, আঙুলে প্রচণ্ড ব্যথা পেলাম, একটা আঙুল ভেঙে গিয়েছিল। এরপর থেকে আমি রিকশার হুড ধরতে পারি না, রিকশা উঠলেই ভয়ে আমার দম বন্ধ হয়ে যায়। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে। পদ্ম বলল, আপনি সঙ্গে আছেন তাই ভয় পাচ্ছি না, যখন আমি পড়ে যাব তখন নিশ্চয়ই আপনি আমাকে ধরবেন, ধরবেন না? পদ্ম কথা শেষ করার পরপরই রিকশা থেকে গড়িয়ে পড়ে গেল। প্রথমে পড়ল পাটাতনে, সেখান থেকে রাস্তায়, তার বাঁ পায়ের ওপর দিয়ে রিকশার চাকা চলে গেল। আমি রাস্তা থেকে তাকে টেনে তুললাম। পদ্ম বলল, দেখুন, আইসক্রিম ঠিক আছে। আমি ভেবেছিলাম আইসক্রিম হাত থেকে ছিটকে পড়বে। ব্যথা পেয়েছ? পেয়েছি, পায়ের ওপর দিয়ে রিকশা চলে গেল, রিকশায় আপনি বসা, ব্যথা পাবো না? তবে ব্যথার চেয়ে মজা বেশি পেয়েছি। মজা পাওয়ার কি আছে? মজা পাওয়ার কি আছে সেটা আরেকদিন আপনাকে বলবো। পদ্ম ব্যথা ভালোই পেয়েছে, সে ঘরে ঢুকল খুঁড়িয়ে খুঁড়িয়ে। পদ্মর মা আতঙ্কিত গলায় বললেন, তোর কি হয়েছে? পদ্ম বলল, ট্রাক ড্রাইভারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, এটা ওনাকে বললাম, উনি রেগে গিয়ে ধাক্কা দিয়ে আমাকে রিকশা থেকে ফেলে দিলেন। মা, তুমি বলেছ না আলাদা আলাদা রিকশা নিতে? আমি একটা রিকশা নিলাম, উনি লাফ দিয়ে সেই রিকশা উঠলেন। রাস্তায় তো আমি এই নিয়ে হইচই করতে পারি না। পদ্মর মা কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছেন, আমি তাকিয়ে আছি পদ্মর দিকে। পদ্মর চেহারা স্বাভাবিক, এতই স্বাভাবিক যে এক পর্যায়ে আমার মনে হল আমি হয়তো সত্যিই পদ্মকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দিয়েছি। তুমি আমার মেয়েকে রিকশা থেকে ফেলে দিয়েছ? আমি বললাম, হুম। তোমার এত বড় সাহস? আমি বললাম, আমাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল। পদ্ম বলছে পৃথিবীতে ডিম আগে এসেছে, ডিম থেকে মুরগি। আমি বলছি প্রথম এসেছে মুরগি, তারপর ডিম। তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হল, তারপর দুর্ঘটনা। এসিড মাতা মেয়ের দিকে তাকালেন। পদ্ম মুখ গম্ভীর করে বলল, তর্কে উনি হেরে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছেন। এ বিষয়ে তোমাকে কিছু বলতে হবে না মা, আমি শোধ নেব। আমার স্যান্ডেল এখনো কেনা হয়নি, একদিন স্যান্ডেল কিনতে ওনাকে নিয়ে যাব, তারপর ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেব। এসিড মাতা মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তাদের ঘরের দরজা খোলা, সেখানে ১২-১৩ বছরের নির্বোধ চেহারার এক বালিকাকে ঝাঁটা হাতে দেখা যাচ্ছে। বালিকার নাম মরি, মরিয়ম থেকে মরি। কাজের মেয়েদের দীর্ঘ নামে ডাকা সময়ের অপচয় বলেই মরিয়ম হয়েছে মরি। মরি পদ্মদের বাড়িতে আগে কাজ করত, এখন আবার যুক্ত হয়েছে। পদ্মর মা তাঁর সংসার গুছিয়ে নিতে শুরু করেছেন। ভ্যানে করে একদিন একটা নতুন ফ্রিজ চলে এলো। মিস্ত্রি এসে ফ্রিজ পদ্মদের শোবার ঘরে সেট করে দিল। পদ্ম আমাকে এসে বলল, আপনার ঠান্ডা পানি খেতে ইচ্ছা হলে আমাকে বলবেন, ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে দেব। আচ্ছা, বলবো। আমি যে খুব ভালো রাঁধতে পারি তা জানেন? না। আমাদের নিজেদের রান্নাঘর হোক, আপনাকে রেঁধে খাওয়াবো। তোমাদের আলাদা রান্নাঘর হচ্ছে নাকি? মা বলেছে হবে। যেদিন রান্নাঘর প্রথম চালু হবে সেদিনই আপনাকে স্পেশাল একটা আইটেম খাওয়াবো। আইটেমটার আমি নাম দিয়েছি সালামত ডিলাইট। ও এই আইটেম খুব পছন্দ করে বলে ওর নামে নাম। আপনিও যদি পছন্দ করেন তাহলে নাম বদলে দেব মঞ্জু সালামত ডাবল ডিলাইট। নাম সুন্দর না? হুম। আমার লাগবে বাংলাদেশের মাশরুম। এই মাশরুম চাকচাক করে কেটে গোলমরিচ লবণ দিয়ে বেসনে চুবিয়ে ডুবো তেলে ভাজা হবে। পদ্ম মিটমিট করে তাকাচ্ছে, তার চোখের ভাষা পড়তে পারছি না, খানিকটা অস্বস্তি লাগছে। পদ্মর চোখের ভাষা পড়াটা জরুরি কেন বুঝতে পারছি না। বাবা আমাকে ডেকে পাঠিয়েছেন, পারিবারিক জরুরি মিটিং না বলেই মনে হচ্ছে। পারিবারিক মিটিংয়ে ভাইয়া উপস্থিত থাকত, তাকে ডাকা হয়নি। এমনও হতে পারে যে বাবা তাকে পরিবার থেকে বের করে দিয়েছেন। বাবা বললেন, পদ্মর মা একটা নতুন ফ্রিজ কিনেছেন বলে শুনলাম। আমি বললাম, হুম, RCFT ফ্রিজ, লাল রং, স্যামসাং কোম্পানি।
এত বিস্তারিত শুনতে চাচ্ছি না। অল্প কথায় মনের ভাব প্রকাশে অভ্যাস করো। হড় করে দুনিয়ার কথা বলার কিছু নেই। জি আচ্ছা। ওই মহিলা কি স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছে? জি, তাদের আলাদা কাজের মেয়ে চলে এসেছে। নাম মরি, মরিয়ম থেকে মরি। শুনেছি তাদের আলাদা রান্নাঘরও হবে। তোমার কি মনে হয় না যে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন? কি ব্যবস্থা? ব্যবস্থা একটাই, ঘাট ধরে মা মেয়েকে বের করে দেওয়া। তবে আমরা সিভিল সোসাইটিতে বাস করি, ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব না। আমি বললাম, সম্ভব হলেও করা ঠিক হবে না। পদ্মর মায়ের কাছে নীল রঙের বোতলে ভর্তি এসিড আছে। এসিড ছুঁড়ে একটা কাণ্ড করে বসতে পারেন। এসিড ভর্তি বোতল? জি বাবা। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার ভাইয়াকে বলো একটা ব্যবস্থা করতে। যে কাঁটা বিধিয়েছে তারই দায়িত্ব কাঁটা বের করা। তোমার ভাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলাম, সে যাচ্ছে না কেন? অমাবস্যার জন্য অপেক্ষা করছে। প্রথম অমাবস্যাতেই ঘর ছাড়বে। গৌতম বুদ্ধ পূর্ণিমাতে গৃহত্যাগ করেছিলেন, ভাইয়া করবে অমাবস্যায়। উনি নতুন এক ধর্ম প্রচার করবেন। ধর্মের নাম রগট ধর্ম। 3টি মূলনীতির উপর এই ধর্ম দাঁড়িয়ে আছে। নীতিগুলো বলবো বাবা? বাবা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। বাবার চোখের ভাষাও আমি পড়তে পারছি না। ট্রাক ড্রাইভার এবং ট্রাক চালক সমিতির পিয়ারো সালামত এসেছে ভাইয়ার কাছে। সালামত লম্বা, চেহারায় ইঁদুর ভাব প্রবল, চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে আছে, লম্বা নাক, নাকের নিচে পুরুষ্ঠু গোঁ। গায়ের রং কোনো এক সময় হয়তো ফর্সা ছিল, ময়লা জমে কিংবা রোদে পুড়ে কালচে ভাব ধরেছে। তাকে ঘিরে সস্তা সিগারেটের গন্ধের সঙ্গে মিলেছে জর্দার কড়া গন্ধ। তবে এখন সে পান খাচ্ছে না। আমি বসেছি ভাইয়ার ঘরের বারান্দায়। ভাইয়াকে দেখতে পাচ্ছি, কিন্তু সালামতকে দেখতে পাচ্ছি না। ভাইয়া বলল, আপনি ট্রাক চালান? আপনি তো ভাগ্যবান মানুষ। এইটা কেন বললেন? বাংলাদেশের সব ট্রাক চালকের বেহেশত নসিব হবে, এই জন্যে বললাম। কি বলেন এসব? ছুটন্ত ট্রাক দেখলেই আশপাশের সবাই আল্লাহর নাম নেয়। আপনাদের কারণে এত লোকজন আল্লাহর নাম নিচ্ছে, এই জন্যে আপনারা সরাসরি বেহেশতে যাবেন। এইসব বাদ দেন। আমি আপনার কাছে কি জন্য এসেছি সেটা শোনেন। উপায় না দেখে এসেছি। বলুন কি ব্যাপার? পদ্ম মেয়েটার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেন। এটা আমার রিকোয়েস্ট। তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। একজনের বিবাহিত স্ত্রীকে আপনারা উঠায় নিয়ে এসেছেন, এটা কেমন কথা? আপনার স্ত্রীকে কেউ উঠায় নিয়ে গেলে আপনি কি করতেন? ভাইয়া বলল, আমার স্ত্রীকে কেউ উঠায় নিয়ে যায় নাই, কাজেই কি করতাম বলতে পারছি না। ভাই সাহেব, আমি ট্রাক নিয়ে এসেছি, পদ্মকে ডেকে দিন, আমি তাকে নিয়ে চলে যাব। কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামাবো না। পদ্ম কি যাবে আপনার সঙ্গে? অবশ্যই যাবে। তাকে ডেকে জিজ্ঞেস করেন, এটা আপনার কাছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট না শুনলে অন্য পথ ধরব, সেটা আপনার ভালো লাগবে না। ভাইয়া পদ্মকে ডেকে পাঠালেন। পদ্ম এসে দাঁড়াল। আমি বারান্দা থেকে পদ্মকে দেখতে পাচ্ছি না। দেয়ালে পদ্মর ছায়া পড়েছে, সেই ছায়া দেখতে পাচ্ছি। ভাইয়া বলল, পদ্ম, ট্রাক ড্রাইভার সালামত তোমাকে নিয়ে যেতে এসেছে। ট্রাক নিয়ে এসেছে। তুমি কি তার সঙ্গে যাবে? পদ্ম মিষ্টি করে বলল, যাব, কেন যাব না? সালামত বলল, আমার স্ত্রীর নিজের মুখের কথা শুনলেন, এই কথার পর আর বিবেচনা নাই। পদ্ম, যাও, তৈয়ার হয়ে আসো, 10 মিনিট সময়। পদ্ম বলল, এখন তো যেতে পারবো না, পায়ে ব্যথা পেয়েছি, হাঁটতে পারি না, পায়ের ওপর দিয়ে রিকশা চলে গিয়েছিল। তুমি দেখো পা ফুলে কি হয়েছে। পায়ের ফোলা কমুক, 10 দিন পর আসো, এর মধ্যে পা ভালো হয়ে যাবে, আমি তোমার সঙ্গে চলে যাব। সালামত বলল, পদ্ম, আমার কথা শোনো। পদ্ম বলল, 10 দিন পরে তোমার কথা শুনব, এখন শুনব না। পদ্ম খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে গেল। ভাইয়া বলল, 10 দিন পর আসুন, দেখি কি হয়। সালামত হতাশ গলায় বলল, 10 দিন পরেও কিছু হবে না। এই মেয়েকে আর মেয়ের মাকে আমি হাড়ে গসতে চিনি। ভাই সাহেব শুনেন, এই মেয়ের পড়াশোনার খরচ, হাত খরচ সব আমি দিয়েছি। মা মেয়ের মাস খোরাকি খরচ দিয়েছি। আমার টাকায় মেয়ে বিয়ে পাশ দিয়েছে। যখন বিয়ের কথা বললাম, তখন পদ্ম বলল, আপনার স্ত্রী আছে, আমি তো সতীনের ঘর করব না, স্ত্রীকে তালাক দিয়ে আসেন, তারপর বিবেচনা করব। জবেদারে তালাক দিলাম। জবেদা আমার স্ত্রী। সে 2 মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল।
পদ্ম শুরু করল নানান কেসাল। আজ না 7 দিন পরে বিয়ে, 7 দিন পরে বলে বৃহস্পতিবারে আমি বিয়ে করব না, বৃহস্পতিবার আমার জন্য খারাপ। তখন অন্য ব্যবস্থা নিলাম, বিয়ে হয়ে গেল। সন্ধ্যাবেলা তাকে নিয়ে ট্রাক চালে দিনাজপুর যাব, সব ঠিকঠাক। ট্রাক নিয়ে উপস্থিত হয়ে শুনি তাকে আপনারা জোর করে তুলে নিয়ে গেছেন। ভাইয়া বলল, এতদিন যখন অপেক্ষা করেছেন, আর 10টা দিন যাক, সবুরে মেয় ফলে, আপনার বেলায় সবুরে বউ ফুলবে। সালামত বলল, আপনার কথা মানলাম, আসব 10 দিন পর। তখন যদি কিছু না হয় আমি অন্য লাইন ধরব। আমি এত সহজ পাত্র না। পদ্ম এটা জানে না, পদ্মর মা জানে। সব কিছুর মূলে আছে ওই বদমাগি। শাশুড়িকে মাগি ডাকছেন, এ কেমন কথা? ক্ষুব্ধ সালামত ঘর থেকে বের হয়ে গেল। সালামতের আগমন এবং প্রস্থানে পদ্মর মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কলপারে বসে আছে, তার এক পা প্লাস্টিকের গামলায় ডোবানো, পায়ের জল চিকিৎসা চলছে। রহিমার মা গলা নামিয়ে তার সঙ্গে গল্প করছে। গল্পের বিষয়বস্তু ড্রাইভার ইসমাইলের জিন। এই জিন ইসমাইলের সঙ্গেই সারাক্ষণ থাকে, শুধু শনিবার আর সোমবার থাকে না। এই 2 দিন জিন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। জিনের স্ত্রীর নাম হামাসা। আজ ছুটির দিন, বাবা বাসায় আছেন। কিছুক্ষণের মধ্যে তিনি সাপ্তাহিক বাজারে যাবেন। আমাকে সঙ্গে যেতে হবে কিনা বুঝতে পারছি না। বাবার সঙ্গে বাজারে যাওয়া বিড়ম্বনার ব্যাপার। কাঁচামরিচ কেনার আগে তিনি মরিচ টিপে টিপে দেখবেন, একটা ভেঙে গন্ধ শুকবেন। ভাঙা মরিচ আমার দিকে বাড়িয়ে দিয়ে বলবেন, জিভে ছুঁয়ে দেখ ঝাল কিনা। মরিচ বিক্রেতা এই পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলবে, মরিচ ভাঙেন কেন? বাবা শান্ত গলায় বলবেন, তোমার কাছ থেকে যদি মরিচ নাও কিনি, এই ভাঙা মরিচের দাম দেব, কাজেই হইচই করবে না। যে ভোক্তা, তার আইনি অধিকার আছে দেখে শুনে পণ্য কেনার। প্রয়োজনে মামলা করে দেব, বুঝেছ? একবার মাছ কিনতে গিয়ে মাছওয়ালার সঙ্গে তার মারামারির উপক্রম হল। মাছওয়ালা বটি উঁচিয়ে বলল, দিমু কোপ? বাবা শান্ত গলায় বললেন, কোপ দিতে হবে না। তুমি যে বটি উঁচিয়েছ, এর জন্যে অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়ে যাবে। 7 বছর জেলের লাপসি খেতে হবে। লাপসি চেনো? বাবার কথা থাক, নিজের কথা বলি। আমি আগ্রহ নিয়ে পদ্ম ও রহিমার মায়ের কথা শুনছি। রহিমার মা উঠে যাওয়ার পর আমি পদ্মর কাছে গিয়ে দাঁড়ালাম। পদ্ম আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, ট্রাক ড্রাইভারের সঙ্গে বিয়ে আমার হয়েছে, এ কথা আপনাকে বলেছিলাম। এখন কি আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ। এ কিন্তু মানুষ খারাপ না, আমাকে পড়াশোনা করিয়েছে। যেদিন বিয়ে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, সেদিন শাড়ি কিনে দিয়েছে। প্রিয় স্বামীর সঙ্গে চলে গেলে না কেন? পদ্ম বলল, ভাঙা পা নিয়ে যাব নাকি? পা ঠিক হোক, তারপর যাব। স্বামী ট্রাক চালাবে, আমি পাশে থাকব। বিড়ি ধরিয়ে তার ঠোঁটে দিয়ে দেব। ট্রাক চালাতে চালাতে যেন ঘুমিয়ে না পড়ে, এই জন্যে সারাক্ষণ তার গায়ে চিমটি কাটব। দেখুন, আমি হাতের নখ বড় রেখেছি চিমটি কাটার সুবিধার জন্যে। আপনি হাতটা বাড়ান, আপনার হাতে একটা চিমটি কেটে দিই। আমার হাতে চিমটি কাটবে কেন? আপনি আমার নকল স্বামী, এই জন্যে আপনার হাতে নকল চিমটি কাটব। পদ্ম চিমটি কাটার সুযোগ পেল না। বাবা বারান্দায় এসে দাঁড়ালেন, হাতের ইশারায় আমাকে ডাকলেন। আমি এখন বাবার শোবার ঘরে। মা চাদর গায়ে শুয়ে আছেন। হাঁপানির টান এখনো ওঠেনি। টান উঠবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে বলে মনে হচ্ছে, কারণ পদ্মর মা উপস্থিত আছেন। তিনি চেয়ারে বসে আছেন। তার পাশের একটা চেয়ারে আমি বসেছি। ভদ্রমহিলা বিরক্ত চোখে আমাকে দেখছেন। বাবা বসেছেন মায়ের পাশে। বাবা প্রধান বিচারকের ভূমিকা আছেন বলে মনে হচ্ছে। মা প্রধান বিচারকের সাহায্যকারী। বাবা পদ্মর মায়ের দিকে তাকিয়ে বললেন, ভাবি, আমাকে বলা হয়েছিল আপনি আপনার মেয়েকে নিয়ে ঝামেলায় পড়েছেন বলেই কিছুদিন আমার এখানে থাকতে এসেছেন। আমি বিষয়টা মেনে নিয়েছি। অনেকদিন পার হয়েছে, এখন আপনাদের চলে যেতে হবে। আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। পদ্মর মা চুপ করে আছেন। বাবার কথা শুনে তিনি যে ঘাবড়ে গেছেন এরকম মনে হচ্ছে না। ভদ্রমহিলা শক্ত জিনিস, এসিড মাতা বলে কথা। বাবা বললেন, শেক্সপিয়ার বলেছেন, আই হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড। এর অর্থ, মমতা প্রদর্শনের জন্যই আমাকে নির্মম হতে হবে। আমি আমার ছেলেদের প্রতিও নির্মম। শুনেছেন নিশ্চয়ই, আমি আমার বড় ছেলেকে বাড়ি থেকে চলে যেতে বলেছি। শুনেননি? শুনেছি। আপনাকেও একটা সময় বেঁধে দিচ্ছি, এই মঙ্গলবারের পরের মঙ্গলবার। পদ্মর মা অবাক হয়ে বললেন, যে জমির উপর এই বাড়ি, সেই জমি তো আমার।
আমি কেন বাড়ি ছাড়ব? বাবা বললেন, তার মানে? জমির কাগজপত্র আমার নামে। বাবা বললেন, ভাবি শুনুন, নানা দুশ্চিন্তায় আপনার মাথা এলোমেলো হয়ে আছে। জমি আপনার নামে মানে কি? আমার কাছে কাগজপত্র আছে, আপনার বড় ছেলে জোগাড় করে দিয়েছে। বাবা বললেন, আচ্ছা, আপনি যান, পরে আপনার সঙ্গে কথা বলবো। মঞ্জু, তুই তোর ভাইকে ডেকে আন। আমি বললাম, ভাইয়া তো এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে ডেকে তুলে আন। পদ্মর মা বলল, আপনি কি কাগজগুলো দেখবেন? পরে দেখব, এখন আপনি যান। দ্বিতীয় সিটিং বসেছে। ভাইয়াকে ঘুম ভাঙিয়ে আনা হয়েছে। ঘুম পুরোপুরি কাটেনি। ভাইয়া একটু পরপর হাই তুলছে। পদ্মর মা যে চেয়ারে বসেছিলেন ভাইয়া সেখানে বসেছে। বাবা অনেকক্ষণ ভাইয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন। এটা বাবার পুরনো টেকনিক, মূল বাজনায় যাওয়ার আগে তবলার ঠুকঠাক। বাবা বললেন, শুনলাম তুমি পদ্মর মাকে কি সব কাগজপত্র দিয়েছ? ভাইয়া বলল, ঠিকই শুনেছ, জমির দলিল আর নামজারির কাগজ। পেয়েছ কোথায়? সাব রেজিস্ট্রি অফিসে দুষ্ট কিছু লোকজন থাকে, তারা মিথ্যা কাগজ তৈরি করে দেয়। তুমি ভুয়া কাগজপত্রের ব্যবস্থা করেছ? হ্যাঁ, তবে ভুয়া হলেও কঠিন ঝামেলার কাগজ। মামলা করলে ফয়সালা হতে ২০-২৫ বছর লাগবে। তারপর দেখা যাবে মিথ্যা কাগজটি টিকে গেল। তুমি এই কাজটি কেন করেছ জানতে পারি? ভাইয়া বলল, টেনশন তৈরি করার জন্য করেছি বাবা। ছোট মা এবং তুমি, এই দুজন এখন শত্রুপক্ষ। এক ছাদের নিচে দুই কঠিন শত্রুর বাস মানে নানান কর্মকাণ্ড। এতদিন তুমি ভেজিটেবল হয়ে বাস করছিলে, এখন থেকে তোমার ভেতর থেকে ভেজিটেবল ভাব চলে যাবে। ভেজিটেবল হয়ে তার শত্রুর মোকাবেলা করা যায় না, তোমাকে বাধ্য হয়ে জেগে উঠতে হবে। এতে তোমার লাভ হবে, এক পর্যায়ে দেখা যাবে তোমার ছাত্রছাত্রীরা তোমাকে মুরগি ডাকছে না। অনেক কথা বলে ফেললাম, নো অফেন্স। বাবা, যাই। ভাইয়া উঠে দাঁড়ালো। বাবা অধিক শোকে পাথর হয়ে বসে আছেন। একবার মায়ের দিকে তাকাচ্ছেন, একবার আমার দিকে। মায়ের হাঁপানির টান উঠে গেছে। নিঃশ্বাস নিতে গিয়ে তিনি এখন বিচিত্র শব্দও করছেন। শব্দ অনেকটা প্রেসার কুকারের মতো, কিছুক্ষণ বিজবিজ, তারপর ফোঁস, গ্যাস বের হয়ে যাওয়া। বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, একটা পিস্তল থাকলে আমি নিজের হাতে তোমার ছেলেকে শ্যুট করতাম। প্রবল ঝড়ের পর পরিস্থিতি অস্বাভাবিক শান্ত হয়। এখন আমাদের বাসার পরিস্থিতি শান্ত। পদ্মর মাথায় তার মা বাটা মিন্ডি ঘষে ঘষে দিচ্ছেন। বাবা বাজার নিয়ে ফিরেছেন। কাঁচা বাজার হাতে নির্বোধ চেহারার এক ছেলেকে দেখা যাচ্ছে। বাবার কাছ থেকে জানা গেল সে নিউ মার্কেটে মিন্টির কাজ করত। এখন থেকে এই বাড়িতে কাজ করবে, বাবার হাত পা টিপে দেবে, ঘর ঝাড় দেবে। ছেলের নাম জামাল। সে বাবাকে আব্বা ডাকছে। আমার কাছে মনে হচ্ছে বাবা তার মুখে আব্বা শুনে সন্তুষ্ট। বাবা নিজে জামালের জন্য তোশক বালিশ আর মশারি কিনে আনলেন। তাকে ক্রিমের ওষুধ খাইয়ে দেওয়া হলো। সন্ধ্যাবেলা সে লাইফবয় সাবান দিয়ে গোসল করে আমাদের পরিবার ভুক্ত হল। বাবা তার সঙ্গে মিটিংয়ে বসলেন। কঠিন মুখ করে বললেন, আমি তোর দায়িত্ব নিয়েছি, শুধু ঘরের কাজ করলে হবে না, তোকে লেখাপড়া শিখতে হবে। রোজ ৮ ঘন্টা করে তোকে আমি পড়াবো, ঠিক আছে? জামাল বলল, জি আব্বা। বাবা বললেন, আজ থেকে শুরু। এই দেখ, একে বলে সরেও। বল সরেও। সরেও। এর পাশে আকার দিলে হয় সরেয়া। বল সরেয়া। সরেয়া। ২টা অক্ষর একদিনে শিখে ফেললি। রাতে ঘুমাতে যাওয়ার সময় ১০০ বার করে সরেও সরেয়া বলবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা। একটা অক্ষর শিখবি আর ২ টাকা করে বকশিস পাবি। আজ ২টা অক্ষর শিখেছিস, এই নে ৪ টাকা। জামাল টাকা নিয়ে বাবাকে পা ছুঁয়ে সালাম করল। পরদিন সকালে জামালকে পাওয়া গেল না। সে বাবার মোবাইল ফোন আর মানিব্যাগ নিয়ে পালিয়েছে। মানিব্যাগে ছিল ৭০০ টাকা। উঠানে পদ্মর একটি শাড়ি শুকাতে দেওয়া ছিল, সেই শাড়িও পাওয়া গেল না। ভাইয়ার কর্মকাণ্ডে বাবা যতটা না মর্মাহত হয়েছিলেন, জামালের কর্মকাণ্ডে তার চেয়ে বেশি মর্মাহত হলেন। ইউনিভার্সিটি বাদ দিয়ে ঘরে বসে রইলেন, হাতে পার্টি জোকসের বই। পদ্মদের নিজস্ব রান্নাঘর চালু হয়েছে। বারান্দায় বাঁশের বেড়া দিয়ে ওপেন এয়ার কিচেন টাইপ রান্নাঘর। সে রাঁধছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। পাশাপাশি ২টা কেরোসিনের চুলায় প্রথম রান্না বসল। রহিমার মা ভাইয়াকে জানাল, প্রথম দিন সরপটি ভাজি আর কুমড়া ফুলের ভাজি হচ্ছে। ভাইয়া বলল, দুটাই তো শুকনা আইটেম। রহিমার মা বলল, তরকারি আর ডাল আমাদের কাছ থেকে যাবে, আমরা ওদের কোনো আইটেম পাবো না। মনে লয় না, একটা মাছ ভাজছে আর ৪টা ফুল।
ভাইয়া বলল, কুমড়া ফুলের ভাজি খেতে ইচ্ছা করছিল। রহিমার মা বলল, কাইল আপনারে খিলাবো। বক ফুল ভাজি পছন্দ হয়? বক ফুল আনবো, সূত্রাপুর বাজারে পাওয়া যায়। পদ্মদের পাশের গেস্টরুম তালাবদ্ধ ছিল। এক সকালবেলা, বুধবার 8:40, পদ্মর মা তালা ভেঙে সেই ঘরের দখল নিয়ে নিলেন। বাবা হতভম্ব, আমাকে ডেকে বললেন, ঘটনা কি? পদ্মর মা আমার ঘরের তালা ভেঙেছে কি জন্যে? আমি বললাম, ওনার কাছে চাবি ছিল না বলেই তালা ভেঙেছেন। চাবি থাকলে তালা ভাঙতেন বলে আমার মনে হয় না। তুমি ব্যাপারটা বুঝতেই পারছ না। এরা চাচ্ছেটা কি? আমার বাড়িঘর দখল করে নিচ্ছে কেন? একটা ঘর কি তাদের জন্য যথেষ্ট ছিল না? আমি বললাম, না, একটা ঘরে থাকবে পদ্ম আর ওদের কাজের মেয়ে মুড়ি, অন্য ঘরে পদ্মর মা। সবারই প্রাইভেসির দরকার। তুমি ওদের হয়ে কথা বলছো কেন? তোমার সমস্যা কি? তোমার আচার আচরণ, কথাবার্তা এবং চিন্তাভাবনা প্রতিবন্ধীদের মতো, এটা জানো না? সামনে থেকে যাও, পদ্মর মাকে আমার কাছে পাঠাও। উনি বাড়িতে নেই বাবা, ড্রাইভার ইসমাইলকে নিয়ে বের হয়েছেন। কোথায় গেছেন? কোথায় গেছেন শুনলে তুমি আপসেট হয়ে যাবে। তোমাকে আপসেট করতে চাচ্ছি না। উনি তোমার গাড়ি নিয়ে বের হয়েছেন। গাড়ি নিয়ে বের হয়েছেন মানে কি? গাড়ি তো নষ্ট। অন্য একটা গাড়ি দড়ি দিয়ে বেঁধে তোমার গাড়ি টেনে নিয়ে গেছেন। তুমি কিছু বললে না? না, আমার ধারণা উনি গাড়ি সারাতে নিয়ে গেছেন। ইসমাইল ড্রাইভার তো তাই বলল। আমার সামনে হাবার মতো দাঁড়িয়ে থাকবে না। গেট লস্ট। বাবার কাছ থেকে ছাড়া পাওয়ার পর মায়ের কাছে ধরা খেলাম। মা গাড়ির বিষয়ে এখনও কিছু জানেন না, তবে দ্বিতীয় গেস্টরুম দখল হয়ে গেছে এই খবর পেয়েছেন। তিনি হতাশ গলায় বললেন, এসব কি হচ্ছে? ওরা নাকি গেস্টরুম দখল করে নিয়েছে। হুম। এখন আমরা কি করব? পুলিশে খবর দিব? পুলিশে খবর দিয়ে লাভ হবে না। ওনার কাছে কাগজপত্র আছে, জমি তার। মা ফিসফিস করে বললেন, কাউকে দিয়ে কাগজপত্রগুলি চুরি করাতে পারবি? আমি বললাম, এই বুদ্ধিটা খারাপ না, তুমি রহিমার মাকে লাগিয়ে দাও। মা অনেকদিন পর উত্তেজনায় বিছানায় উঠে বসলেন। চাপা গলায় বললেন, টগরের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করলে কেমন হয়? এইসব বিষয় সে ভালো বুঝবে। ভাইয়াকে ডেকে নিয়ে আসব? না, আমি তার কাছে যাব। মা তড়িখড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে খাট থেকে পড়ে বিকট চিৎকার করতে লাগলেন। তখন আমরা জানি না মা তার বাঁ পা ভেঙে ফেলেছেন। শুনছিলেন হুমায়ূন আহমেদের উপন্যাস আমরা কেউ বাসায় নেই। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।